হ্যালো স্টুডেন্টস, দেখো আজ ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞানের 5 নম্বর স্কুলটা করাবো। একের দাগের এক কী আছে, কঠিন মোমের ঘনত্ব তরল মোমের চেয়ে কীভাবে বেশি হয়। দুইয়ের দাগ দেখো, জৈব অনুঘটকগুলি প্রধানত প্রোটিন জাতীয়। তিনেরটা কি বলছে, গ্লুকোজ একটি তড়িৎ অবিশ্লেষ্য। আইভিটা দেখো, বজ্রপাতের সময় নিচু গাছের তলায় থাকা নিরাপদ। দুইয়ের দাগের এক কী বলেছে, কঠিনীভবনের পর পদার্থের ঘনত্ব সাধারণত বৃদ্ধি পায়। দুইয়ের দাগ দেখো, মরচে পড়ার সময় দুটি ড্যাশ বিক্রিয়া ঘটে, দুটি জারণ ও বিজারণ বিক্রিয়া ঘটে। ক্যাথোডে ড্যাশ ঘটে, ক্যাথোডে সর্বদা বিজারণ বিক্রিয়া ঘটে। বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যেকার বৈদ্যুতিন সরঞ্জামকে রক্ষা করে কে, বজ্র নিরোধক। সূর্য থেকে, তিনের দাগ দেখো, সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে। তাহলে সূর্য থেকে পৃথিবীতে কোনো মাধ্যম ছাড়াই তাপ আসে, তাহলে সেটা কী হবে, বিকিরণ পদ্ধতি। দুয়েরটা কি বলা আছে, বরফের ঘনত্ব জলের তুলনায় বেশি না কম। তাহলে বরফের ঘনত্ব কিন্তু কম, সেই কারণেই জলের ওপরে বরফ ভাসে। একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। তাহলে একটা গ্লুকোজ আছে, এখানে তোমাদের এমসিকিউতে তোমরা আরও লিখে দেবে চিনি। খাবার সোডা কীরূপ যৌগ। খাবার সোডা হচ্ছে আয়নীয় যৌগ। আর খাবার সোডার সংকেতটা দেখে নাও বা রাসায়নিক নামটা সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, তাহলে এটি একটি আয়নীয় যৌগ। চারের দিকের এক দেখো, কি বলা আছে, পরিবহন, পরিচলন এবং বিকিরণ প্রক্রিয়ার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। পার্থক্য দুটি দেখে নাও। প্রথমে পয়েন্ট করবে কি, বৈশিষ্ট্য, মাধ্যমের ভূমিকা। তাহলে পরিবহন, জড় মাধ্যমের কণাগুলি স্থান পরিবর্তন করতে পারে না। পরিচালনের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলি নিজেরাই চলাচল করে। আর বিকিরণের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। মাধ্যমের উষ্ণতা, মাধ্যম উত্তপ্ত হয়। পরিচালনের ক্ষেত্রেও মাধ্যম উত্তপ্ত হয়। বিকিরণের ক্ষেত্রে মাধ্যমকে উত্তপ্ত না করেই তাপ সঞ্চারিত হয়। অথবাটা দেখো, খড়ের চালওয়ালা বাড়ি গ্রীষ্মকালে যেমন ঠান্ডা, শীতকালে তেমনি গরম থাকে কেন। উত্তরটা দেখে নাও। খড় তাপের কুপরিবাহী, তাই গ্রীষ্মকালে বাইরের তাপ ঘরের ভিতরে সহজে ঢুকতে পারে না, ফলে ঘর ঠান্ডা থাকে। আবার শীতকালে ঘরের ভিতরের তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না, তাই ঘর গরম থাকে। দুয়ের দাগ, বাষ্পায়ন প্রক্রিয়া দুটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও, বাষ্পায়ন যে কোনো উষ্ণতাতেই ঘটে। আর দ্বিতীয় পয়েন্ট কি, এটি তরলের শুধুমাত্র উপরিভাগ থেকে ঘটে। অথবা কি বলেছে, স্ফুটন প্রক্রিয়া দুটি বৈশিষ্ট্য লেখো। স্ফুটন প্রক্রিয়া দুটি বৈশিষ্ট্য দেখো, স্ফুটন একটি নির্দিষ্ট উষ্ণতায় ঘটে, এটি তরলের সমগ্র অংশ থেকে ঘটে। তিনের দাগ, জ্বর হলে কপালে জলের পটি দেওয়া হয় কেন। দেখো, কপালে ভেজা জলের পটি দিলে জল বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কপাল তথা শরীর থেকে গ্রহণ করে, ফলে শরীরের তাপমাত্রা দ্রুত হ্রাস পায় এবং রোগীর আরাম বোধ হয়। পরের প্রশ্ন কি বলেছে, উপজাত পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। কোনো রাসায়নিক বিক্রিয়া চলাকালীন মূল লক্ষিত পদার্থের সাথে সাথে যে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত পদার্থ উৎপন্ন হয় তাকে উপজাত পদার্থ বলে। উদাহরণ দেখো, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরির সময় উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন হয়। অথবা প্রশ্ন, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য, যুক্তি দাও। উত্তরটা দেখে নাও, না, পারদ তড়িৎ বিশ্লেষ্য নয়। যুক্তিরা কি বলছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নে বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করে, কিন্তু পারদ একটি ধাতু, এটি মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করে এবং এর ফলে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, তাই পারদ একটি তড়িৎ পরিবাহী কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। পাঁচের দাগ চলে আসো, কি বলেছে একের দাগ, পাঁচের দাগের এক কি বলেছে, অনুঘটক কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরগুলো দেখো, যে সমস্ত পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় সামান্য পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বৃদ্ধি বা হ্রাস করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে ওজনে ও ধর্মে অপরিবর্তিত থাকে, তাদের অনুঘটক বলে। দুটি বৈশিষ্ট্য দেখো,
অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে। সামান্য পরিমাণ অনুঘটক অনেক ক্ষেত্রে বিশাল পরিমাণ বিক্রিয়কের বিক্রিয়া ঘটাতে সক্ষম। অথবাটা দেখো, টেস্ট টিউবে জল না দিয়ে খানিকটা কেরোসিন বা বেনজিন দিয়ে ঝাঁকালে বুদবুদ দেখা যায় না কেন? উত্তর কি বলেছে, কেরোসিন বা বেনজিনে বায়ু বা গ্যাসের দ্রাব্যতা জলে বায়ু বা গ্যাসের দ্রাব্যতার চেয়ে অনেক কম হয়। ব্যাখ্যাটা দেখো, জলে বায়ু মিশ্রিত থাকে এবং ঝাঁকালে ওই মিশ্রিত বায়ু বুদবুদ আকারে বেরিয়ে আসে। কেরোসিন বা বেনজিন হলো অধ্রুবীয় দ্রাবক, যেখানে ধ্রুবীয় জলীয় অণুর মতো গ্যাস দ্রবীভূত হতে পারে না, তাই ঝাঁকালেও কোনো বুদবুদ দেখা যায় না। দুয়েরটা, রূপোর তৈরি গয়নার ওপর গোল্ড প্লেটিং করতে হলে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয়? দেখো, ক্যাথোড রূপে যে রূপোর গয়নার উপর প্রলেপ দিতে হবে সেটি, অ্যানোড রূপে বিশুদ্ধ সোনার পাত, আর তড়িৎ বিশ্লেষ্য রূপে পটাশিয়াম অরোসায়ানেট KaCN2 এর জলীয় দ্রবণ। দুয়ের অথবাটা, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা যায় এরূপ দুটি ধাতুর উদাহরণ দাও। এই ধাতুগুলি কিভাবে নিষ্কাশন করা হয় তা অতি সংক্ষেপে লেখো। দেখো, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা যায় এমন দুটি ধাতু হলো সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম। নিষ্কাশন পদ্ধতি কী হবে? গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করে ক্যাথোড থেকে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা যায়। এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কী হবে? বক্সাইড আকরিক থেকে প্রাপ্ত বিশুদ্ধ অ্যালুমিনিয়ামকে গলিত ক্রায়োলাইট ও ফ্লুসপার মিশ্রণে দ্রবীভূত করে তড়িৎ বিশ্লেষণ করা হয়। গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড থেকে অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া যায়। পরের প্রশ্ন, জারক ও বিজারক পদার্থের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। একটি মৌলিক জারক এবং একটি যৌগিক বিজারক পদার্থের নাম লেখো। পার্থক্য দেখে নাও। যে পদার্থ অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয় সেটা হচ্ছে কি? জারক পদার্থ। যে পদার্থ অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয় সেটা হচ্ছে কি? বিজারক পদার্থ। জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, বিজারক পদার্থ ইলেকট্রন বর্জন করে। একটি মৌলিক জারক পদার্থ হচ্ছে অক্সিজেন বা ফ্লোরিন, আর একটি যৌগিক বিজারক পদার্থ হচ্ছে কার্বন মনোক্সাইড বা হাইড্রোজেন সালফাইড। পরের প্রশ্ন দেখো, একটি কাচের টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিডের পাতলা জলীয় দ্রবণ নিয়ে কয়েক টুকরো জিঙ্কের ছিবড়ে ওই দ্রবণের মধ্যে ফেললে কি দেখা যাবে? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাখ্যা করো। কি দেখা যাবে? জিঙ্ক ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং বুদবুদ আকারে বেরিয়ে আসবে। জারণটা দেখো, জিঙ্ক পরমাণু ইলেকট্রন বর্জন করে জিঙ্ক আয়নে পরিণত হয়। এটি বিজারক পদার্থ, Zn থেকে Zn2++2e। আর বিজারণ কী হবে? সালফিউরিক অ্যাসিড থেকে প্রাপ্ত হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। এটি জারক পদার্থ। সামগ্রিক বিক্রিয়াটা কী হবে? Zn+H2SO4 থেকে ZnSO4+H2। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্টে জানিও, ঠিক আছে? আর তোমরা অবশ্যই যেগুলো বই বাইরে থেকে আসছে খাতায় তুলে নেবে ভালো করে। আইভিটটা দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ চালনা করলে ক্যাথোড এবং অ্যানোড কী কী রাসায়নিক বিক্রিয়া ঘটবে তা লেখো। গলিত সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে বিয়োজিত থাকে। ক্যাথোড বিক্রিয়া কী হবে? Na++E থেকে Na। আর অ্যানোডে কী হবে? Cl- থেকে Cl, Cl+Cl থেকে Cl2, অর্থাৎ ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। পরেরটা দেখো, প্রদত্ত যৌগগুলি জলীয় দ্রবণে কী কী আয়ন দেয় তা লেখো। অ্যামোনিয়াম সালফেট, দেখো অ্যামোনিয়াম সালফেটের সংকেত হচ্ছে NH4 তাই জন্য আয়ন হচ্ছে NH4+, মানে অ্যামোনিয়াম আয়ন, এবং SO4 সালফেট আয়ন। তারপরে আছে পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেটের সংকেত KNO3, তাহলে আয়ন রূপে তৈরি করবে পটাশিয়াম আয়ন, মানে K+ এবং NO3- নাইট্রেট আয়ন।
কপার সালফেট CuSO4, তাহলে কী কী উৎপন্ন করবে? Cu2+ এবং SO4 2-। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো, বজ্র নিরোধক কীভাবে কাজ করে? বজ্র নিরোধক হলো একটি সুপরিবাহী তামার দণ্ড যা বাড়ির ছাদে লাগানো থাকে এবং এর নিচের প্রান্ত মাটির গভীরে পোতা থাকে। মেঘের আধিক্য বা বজ্রপাতের সময় এটি তড়িৎ-আধানকে সরাসরি মাটিতে পাঠিয়ে দেয়, ফলে বাড়ির কোনো ক্ষতি হয় না। বজ্রপাতের সময় কী কী সাবধানতা অবলম্বন করা উচিত? বাড়ির মধ্যে থাকলে ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন টিভি, কম্পিউটার থেকে দূরে থাকা উচিত এবং ল্যান্ডলাইন ফোন ব্যবহার করা উচিত নয়। বাড়ির বাইরে থাকলে বড় গাছ বা উঁচু খুঁটির নিচে দাঁড়ানো উচিত নয়। নিচু জায়গায় বা খোলা মাঠের পরিবর্তে পাকা দালানের নিচে আশ্রয় নেওয়া নিরাপদ। লাইফ সায়েন্স পার্টের দেখো প্রশ্নগুলো। একের দিকে কী বলা আছে? চায়ে উপস্থিত কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? তাহলে এটা হচ্ছে কি পলিফেনল। যক্ষ্মা রোগের সঠিক চিকিৎসা পদ্ধতিটির পুরো নাম লেখো। তাহলে সঠিক চিকিৎসার পদ্ধতিটির পুরো নাম হচ্ছে DOTS, যার পুরো নাম হচ্ছে ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স। বানানটা ঠিক করে লিখবে, ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স। মহামারী জন্ডিসের জন্য কোন দুটি ভাইরাস দায়ী? হেপাটাইটিস A এবং হেপাটাইটিস E। সিটার বলতে কি বোঝায়? দেখো লেখাই আছে সাইটে, তোমরা খাতায় লিখে নেবে। মুরগির যে জাতের পাখিরা ডিম পাড়ার পর ডিমে তা দিয়ে বাচ্চা ফুটোয় তাদের সিটার বলে। কি বললাম? মুরগির যে জাতের পাখিরা ডিম পাড়ার পর ডিমে তা দিয়ে বাচ্চা ফুটোয় তাদের সিটার বলে। HIV ভাইরাসের আক্রমণে প্রধানত দেহের কি ক্ষতি হয়? তাহলে প্রধানত অন্নাক্রমতা নষ্ট হয়। ঠিক আছে, দেহের অন্নাক্রমতা নষ্ট হয়। 2-1 দেখো, মাছের ক্ষেত্রে যে সকল ডিমের সঙ্গে শুক্রাণুর মিলন হয়েছে সেগুলিই হলো নিষিক্ত ডিম বা পোনা। ঠিক আছে, তাহলে মাছের ক্ষেত্রে যে সকল ডিমের সঙ্গে শুক্রাণুর মিলন হয়েছে সেগুলি হলো নিষিক্ত ডিম বা পোনা। শ্রমিক মৌমাছিরা ফুল থেকে ড্যাশ সংগ্রহ করে? শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে। ড্যাশ হলো একটি আগাছানাশক। পার্থেনিয়াম হলো একটি আগাছানাশক। ভিটামিন A এর চাহিদা মেটাতে কৃষিবিজ্ঞানীরা যে বিশেষ ধরনের ধান তৈরি করেছেন তা হলো গোল্ডেন রাইস। ঠিক আছে, তাহলে গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে ভিটামিন A থাকে। 3-1 দেখো, শস্য আবর্তন বলতে কি বোঝায়? একই জমিতে বছরের বিভিন্ন সময়ে বারবার একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন ফসল চাষ করার পদ্ধতিকে শস্য আবর্তন বলে। যেমন ধান চাষের পর জমিতে ডাল জাতীয় শস্য চাষ করলে মাটির উর্বরতা বজায় থাকে। 2 দেখো, মেজর কার্ভ ও মাইনর কার্ভের মধ্যে পার্থক্য লেখো। বৈশিষ্ট্য লিখবে কি? আকার। মেজর কার্ভ আকারে অনেক বড় হয়, মাইনর কার্ভ আকারে ছোট হয়। বৃদ্ধি, মেজর কার্ভ খুব দ্রুত বৃদ্ধি পায়, মাইনর কার্ভ বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম। প্রজনন, সাধারণত বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে না, আর মাইনর কার্ভ বদ্ধ জলাশয়ে সহজে ডিম পাড়তে পারে। উদাহরণ কী হবে? রুই, কাতলা, মৃগেল। আর মাইনর কার্ভ হবে বাটা, পুঁটি, মৌরলা। 3 দেখো, পলিকালচার বলতে কি বোঝায়? যখন একই পুকুরে বিভিন্ন স্তরের এবং বিভিন্ন স্বভাবের একাধিক প্রজাতির মাছের চাষ একসঙ্গে করা হয় তখন তাকে পলিকালচার বা মিশ্র চাষ বলা হয়। এর ফলে পুকুরের সব স্তরের খাবার ব্যবহৃত হয় এবং মাছের উৎপাদন বৃদ্ধি পায়। শেষের প্রশ্নটা দেখো, জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো? এটি মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, মাটির গঠন উন্নত করে এবং মাটিকে রন্ধ্রযুক্ত করে, ফলে গ্যাসীয় আদান প্রদান ভালো হয়। মাটিতে উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং মাটির স্বাস্থ্য দীর্ঘকাল ভালো রাখে।
তো স্টুডেন্টস, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, আর অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। ঠিক আছে, রাখছি আজকে। পরের ভিডিওতে আবার পরের স্কুলটা করাবো।